হ্যালো ক্লাস 9 এবং 10 এর স্টুডেন্টরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো আমি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের লাইফ সায়েন্স মেন্টর। তো সেকেন্ড সামেটিভ পরীক্ষা একদম দোরগোড়ায় এসে হাজির। স্বাভাবিকভাবে তোমাদের এখন টেনশন তো হচ্ছে, ভয় হচ্ছে যে পরীক্ষা কেমন ভাবে দেব। তো আজকে খুব বেশি তাড়াহুড়ো না, একদম আমরা আস্তে আস্তে আলোচনা করব যে এই অল্প সময়ে স্মার্ট স্টাডি করে কি করে একটা ভালো রেজাল্ট আমরা করতে পারি। চলো শুরু করছি। তো ফার্স্ট আমি বারবার যেটা বলি যে কোনো এক্সামের জন্য পড়ার আগে তুমি সেই এক্সামটাকে পড়ো। মানে কি, দেখো প্রত্যেকটা এক্সামে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে তার কোশ্চেন প্যাটার্ন। সেটা নিট হোক, সেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা হোক, এইচএস পরীক্ষা হোক, প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন কিন্তু থাকে। মানে কত এমসিকিউ আসবে সেই পরীক্ষায়, শূন্যস্থান কটা আসবে, তারপরে বড় প্রশ্ন কটা আসবে, এরকম থাকে। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, এক্সামের জন্য পড়াশোনা করার আগে সেই এক্সামটাকে পড়তে হবে। তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ফলো কোশ্চেন প্যাটার্ন। যে এক্সাম আমি দিচ্ছি, আমরা মাধ্যমিক 2027, তো আমাদের মাধ্যমিকে যে লাইফ সায়েন্স হোক বা বাকি প্রত্যেকটা সাবজেক্টে আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। অর্থাৎ লাইফ সায়েন্সের এমসিকিউ কটা আসছে পরীক্ষাতে, শূন্যস্থান কটা দিচ্ছে, বড় প্রশ্ন কটা থাকছে, হ্যাঁ, তারপরে স্তম্ভ মিলন থাকছে কিনা, থাকলেও কটা থাকছে, হ্যাঁ, 1 নম্বরের প্রশ্ন যেগুলো এসএকিউ টাইপের হয় সেগুলো কটা থাকছে। ফার্স্ট আমাদের দেখতে হবে কি, কোশ্চেন প্যাটার্ন। কারণ কোশ্চেন প্যাটার্ন যখন তুমি ফলো করবে, পরীক্ষা দেবে তোমার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা বললাম, কোশ্চেন প্যাটার্ন আমাদের ফলো করা। নেক্সট যেটা করতে হবে যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস। কোশ্চেন প্যাটার্ন আমরা দেখে নিলাম, এবার আমাদের দেখতে হবে কি, চ্যাপ্টারটা দেখে নেব আমরা। লাস্ট মোমেন্ট আমরা দেখো যে আমাদের সেকেন্ড সামেটিভ আমরা পরীক্ষা দিচ্ছি, তো সেকেন্ড সামেটিভে আমার কোন চ্যাপ্টারটা আছে। ধরে নাও তোমাদের লাইফ সায়েন্সের বংশগতি চ্যাপ্টারটা আছে, আর জীবনের প্রভাবনতা, ক্লাস 10 এর জন্য বলছি, জীবনের প্রভাবনতা ওখান থেকে ধরে নাও জনন থেকে বাকিটুকু যেখানে পর্যন্ত আছে লাস্ট, ওখান থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তুমি সিলেবাসে জানতে পারলে না, তুমি হয়তো অভিব্যক্তি এবং অভিযোজন এই চ্যাপ্টার পরে পরীক্ষা দিতে চলে গেল, কিন্তু আদেও সেই চ্যাপ্টারটা সেকেন্ড টার্মের সিলেবাসে ছিলই না। তাহলে দেখো তুমি কতটা বড় ভুল করলে। ফার্স্ট আমি তাহলে কি বললাম, কোশ্চেন প্যাটার্ন ফলো করা, তারপর দেখা সিলেবাস, যে আমি সেকেন্ড টার্ম যে পরীক্ষা দিচ্ছি বা সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিচ্ছি, তো আমার কোন চ্যাপ্টারটা লাইফ সায়েন্সের মধ্যে ইনক্লুড আছে। যেমন আমাদের বংশগতি বললাম, বংশগতি চ্যাপ্টারটা সেকেন্ড সামেটিভ পরীক্ষায় থাকে, হ্যাঁ, আর জীবনের প্রভাবনতা ওখান থেকে জনন পর্যন্ত নেয়। জননের পর থেকে বাকি যে পার্টটুকু আছে, যেমন বৃদ্ধি বিকাশ, এই পার্টটুকু কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষায় থাকে। তাহলে আমাদের সিলেবাসকেও কিন্তু ফলো করতে হবে, সিলেবাস না ফলো করে কিন্তু পরীক্ষায় বসতে হবে না। ফার্স্ট তাহলে কোশ্চেন প্যাটার্ন আমরা ফলো করলাম, এবার আমরা সিলেবাস বুঝে নিলাম। নেক্সট এবার আমরা চলে যাব চ্যাপ্টারের ওয়েটেজ। ধরে নাও বংশগতি চ্যাপ্টার থেকে আমাদের 5 মার্কসের প্রশ্ন দেয় সাপোজ, কিন্তু জীবনের প্রভাবনতা থেকে 5 মার্কসের প্রশ্ন দেয় না, ধরে নিচ্ছি, হ্যাঁ, যদিও দেয় কিন্তু ধরছি সাপোজ যে জীবনের প্রভাবনতা চ্যাপ্টার থেকে আমাদের লং টাইপের প্রশ্ন যেগুলো হয়, যেমন 5 মার্কস টাইপের প্রশ্ন, ওগুলো দেয় না। কিন্তু তুমি কি করেছো, জীবনের প্রভাবনতা থেকে 5 মার্কসের প্রশ্ন তুমি করে চলে গেছো, কিন্তু দেখলে যে জীবনের প্রভাবনতা থেকে একটা 5 মার্কসের প্রশ্ন পরীক্ষায় দেয়নি। দেবে বা কি করে, কিন্তু মানে দেয় না, তো পরীক্ষাতে থাকেই না, কিন্তু তুমি প্রিপারেশন করে চলে গেছো। আর তুমি এই যে বাকি চ্যাপ্টারটা ছিল বংশগতি, ওখান থেকে 5 মার্কসের প্রশ্ন অতটা পড়োনি, কিন্তু পরীক্ষায় কি দেখছো যে হ্যাঁ 5 মার্কসের প্রশ্ন আমার বংশগতি থেকে দিয়েছে, আর ওই চ্যাপ্টার যেটা আমি পড়ে গেছিলাম সেখান থেকে দেয়নি। তাহলে আমাদের দেখতে হবে ওয়েটে, যে কোন চ্যাপ্টার থেকে কতটা প্রশ্ন আসছে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কটা আসবে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কটা আসতে পারে, হ্যাঁ, তারপরে এই চ্যাপ্টারে আমি 5 মার্কসের কটা প্রশ্ন আসতে পারে দেখে নিলাম, এই চ্যাপ্টারে 2 মার্কসের প্রশ্ন কটা আছে আমি দেখে নিলাম, তবেই তুমি পরীক্ষার হলে গিয়ে কিন্তু ইজি পাবে প্রশ্নটাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের প্রথমত বুঝতে হবে কোশ্চেন প্যাটার্ন, তারপরে বুঝতে হবে সিলেবাস, যে আমি পরীক্ষা দিতে যাব সেই পরীক্ষার সিলেবাস কি আছে আমার, তারপরে আমাদের বুঝতে হবে যে চ্যাপ্টারের ওয়েটেজ। আমি যে চ্যাপ্টারটাই পরীক্ষা দিচ্ছি, সেটা ফার্স্ট চ্যাপ্টার হোক সেকেন্ড চ্যাপ্টার হোক, সেই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কত মার্কস আছে। ঠিক আছে, তো ওটা হচ্ছে চ্যাপ্টারের ওয়েটেজ। তারপর যেটা বলেছি, টেক আ ব্রেক।
আমরা কি ভুল করি, আমরা পরীক্ষার চাপে একটানা পড়েই যাই, 1 ঘন্টা 2 ঘন্টা পড়েই যাচ্ছি, মাঝে আমাদের কোনো ব্রেক থাকে না। কিন্তু সেটা না করে সাপোজ তুমি ধরে নাও তুমি 1 ঘন্টা পড়লে বা 1 ঘন্টা কম পড়লে, বা না 1 ঘন্টা পড়ে নাও, 1 ঘন্টা পড়ার পর তুমি মিনিমাম 10 থেকে 15 মিনিট বা 10 মিনিট থেকে 15 মিনিট একটা ব্রেক নিয়ে নিলে, তাহলে ওই যে 10 মিনিট তুমি একটা ব্রেক নিলে, ওখানে তোমার মাইন্ড কিন্তু কি হয়ে গেল, মাইন্ডটা আরেকবার একদম একটা আমেজ চলে এলো পড়ার ক্ষেত্রে, সমস্ত যে চিন্তা ভাবনাগুলো ছিল সেগুলো দূর হয়ে গেল। তাহলে এরকম করে পড়লে তোমার পড়াটা কিন্তু কখনো চাপ মনে হবে না। আর তুমি যদি একটানা পরীক্ষার চাপ নিয়ে পড়েই যাচ্ছ, না আমার কালকে পরীক্ষা, সারা বছর কিছু পড়িনি, আমাকে কালকে পরীক্ষা আছে, পড়তেই হবে, তো তোমাকে তখন চাপ মনে হবে। তাই ফার্স্ট যেটা করার, ব্রেক নেওয়া, একটানা না পড়ে একটু ব্রেক নিলে সেটা তোমার পড়তে কি হবে, ভালো লাগবে। ক্লিয়ার? তাহলে টেক আ ব্রেক, কিটক্যাট খাও আর ব্রেক নাও। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, 1 ঘন্টা পড়ার পর 10 মিনিট যদি ব্রেক নাও, দেখবে আবার পড়তে ভালো লাগবে, আর পড়াটা যদি তুমি পড়লে ওই 1 ঘন্টা, সেটা আর ভুলবেও না। আর যদি তুমি একটানা পড়ে যাও, তোমার ব্রেন একদম মানে কি বলবো, একদম গিঞ্জি হয়ে যাবে, যে পড়াটা তুমি 1 ঘন্টা ধরে পড়লে সেটাও আর মনে থাকবে না। তাই অবশ্যই 1 ঘন্টা পড়ো, তারপরে কিন্তু 10 মিনিট ব্রেক নাও। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট চলে যাওয়া হচ্ছে পিওয়াইকিউ প্র্যাকটিস। পিওয়াইকিউ মিন্স প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, মানে বিগত বছরে যে প্রশ্নগুলো হয়, যেমন এখন আমরা 2027 সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিই, 26 সরি 2026 তুমি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তো প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে তোমাদের বড় যারা আছে তাদের কাছ থেকে তুমি দেখে নাও যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি কোন কোন চ্যাপ্টার থেকে কেমন কেমন প্রশ্ন পেয়েছিল, দেখে নিয়ে একবার। তাহলে ওগুলো যদি দেখো, তাহলে তোমার একটা ধারণা আসবে যে হ্যাঁ এটা আগের বছর পড়েছিল, তাহলে এই বছর না পড়ার সম্ভাবনাটা একটু বেশি আছে। তুমি সেগুলোকে অ্যানালাইসিস যদি করতে পারো, তাহলে দেখবে তুমি অনেকগুলোকে অনেক যে প্রশ্নগুলো আছে সেগুলোকে বাদ দিতে পারছো, যেগুলো বাদ দিয়ে অন্য প্রশ্নগুলো অ্যাটেন্ড করছো। ঠিক আছে? তো তুমি যদি স্টেপ বাই পড়ো, দেখবে নিজে থেকে একটা সাজেশন বানিয়ে তুমি নিজেই পরীক্ষাতে ভালো রেজাল্ট করছো। তাহলে আমাদের এটা মেন করতে হয় পিওয়াইকিউ প্র্যাকটিস। আবার অনেক সময় কি হয়, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে অনেক প্রশ্ন একদম হুবহু পড়ে যায়, ঠিক আছে, হুবহু কিন্তু পড়ে যায়, তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই পিওয়াইকিউ প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা হচ্ছে, আমি ক্লাস 9 এবং 10 উভয়ের জন্যই বলছি, গিভ মক টেস্ট। বেশি বেশি করে মক টেস্ট দাও, কারণ যত তোমাদের সিলেবাস শেষ করার পর মক টেস্ট দেবে, তত তোমাদের কিন্তু কি হবে, প্রশ্ন লেখার একটা যে ধরন, হ্যাঁ, বা আননোন টাইপের যে এমসিকিউ গুলো দেয়, এসএকিউ গুলো দেয়, যেগুলো হয়তো তোমাদের বইয়ে নেই, মাঝে মাঝে সারা দিয়ে দেয়, সেগুলো কিন্তু অ্যাটেন্ড তোমরা করতে পারবে। ক্লিয়ার? তো যত বেশি তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষার একটা যে ভয়, সেই ভয়টা কিন্তু ভাঙবে। তাহলে আমরা কি করব, গিভ মক টেস্ট। যত বড় মক টেস্ট দাও, তুমি আমাদের এখানে চলে আসো, বায়োলজিক্যাল কোডে আমরা মক টেস্ট শুরু করছি কবে থেকে, জুলাই 5, জুলাই 5 তারিখ থেকে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে। তোমরা মক টেস্টে কি করে যোগ করতে পারবে, 9800359101 এই নম্বরে শুধু আমাকে একবার মেসেজ দিবে যে দাদা আমি ক্লাস 10 এর স্টুডেন্ট বা 9 এর স্টুডেন্ট, আমি মক টেস্ট দিতে চাই, কি হয় আমি মক টেস্টে জয়েন হব, আমি তোমাকে সব একদম মেসেজের মাধ্যমে বলে দেব। আমাকে জাস্ট কি করবে, এই নম্বরে একবার মেসেজ দিবে, দাদা আমি মক টেস্ট দিতে চাই, আমি এই ক্লাসের স্টুডেন্ট। ক্লিয়ার? বুঝতে পারলে? যত ইচ্ছে মক টেস্ট দিতে পারো। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি, এগুলো আমাদের করতে হবে। কি কি বললাম, কোশ্চেন প্যাটার্ন ফলো করা, সিলেবাস দেখা, কোন চ্যাপ্টারে থেকে কত মার্কস পড়ছে আমাদের সেটা দেখা, মাঝে মাঝে ব্রেক নেওয়া পড়ার ক্ষেত্রে, একটানা পড়া না মানে পড়তে, মানে যদি পড়ো তো পড়া মনে থাকবে না, তাই মাঝে মাঝে একটা ব্রেক নেওয়া ভালো, 1 ঘন্টা পর 10 মিনিট ব্রেক নাও। পিওয়াইকিউ প্র্যাকটিসের কথা বললাম এবং মক টেস্ট দিতে বললাম বেশি বেশি করে। এবার দেখো আমরা কোন জিনিসগুলো করব না, আমরা যেটা ভুল করি, ঠিক আছে, শেষ মুহূর্তে নতুন বিষয় শুরু করা। ধরো কালকে পরীক্ষা, আমি যেগুলো আমার হয়ে গেছে সেগুলোকে বেশি বেশি করে রিভাইজ দাও, সেগুলোকে রিভিশন করো, কিন্তু না, আমরা কি করি, শেষ মোমেন্টে গিয়েও নতুন একটা বিষয় শুরু করি, আর সেটা আমার পরীক্ষায় গিয়ে আমাদের মনেও থাকে না। তাই নতুন বিষয় না, লাস্ট মোমেন্টে যখন তোমার পরীক্ষা হবে কালকে বা পরশু, তুমি কি করবে, ওই নতুন আর জিনিস আমি ধরবো না, আমি যেটা পড়ছি বা পড়ে নিয়েছি, হ্যাঁ, সেটাকে আমি বারবার বারবার রিভিশন দেব, যাতে ওখান থেকে কোনো প্রশ্ন যদি আসে, তাহলে আমার যাতে একটাও মিস না যায়। কি আর বুঝতে পারলে? তাহলে আমাদের কি করতে হবে, শেষ মুহূর্তে নতুন কোনো বিষয় শুরু করলে হবে না।
তো আমরা এবার থেকে কি করব, যেগুলো আমরা পড়ে নিয়েছি অলরেডি সেগুলোকে আমরা বারবার রিভিশন দেবো, যাতে ওখান থেকে কোনো প্রশ্ন আসলে আমাদের একদম মিস না যায়। বুঝতে পারলে? চলে যাই নেক্সট। আমরা যে সারা রাত জেগে পড়া, কারণ সারা বছর অনেক স্টুডেন্ট থাকে যারা সারা বছর পড়ে না অতটা, ওই পরীক্ষায় লাস্ট কয়দিন আগে তখন রাত জেগে পড়াটা চোখের তলা একদম কালি করে নেয়, কালো করে। ক্লিয়ার? তাহলে আমাদের কি করতে হবে, সারা রাত জেগে পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, অনেকে এরকমও হয় যে রাত জেগে পড়লে বেশি ভালো মনে থাকে, কারণ রাত্রে আবহাওয়াটা অনেকটা একদম শান্ত থাকে, ঠিক আছে? তো অনেক স্টুডেন্ট এরকম থাকে যে সারা রাত জেগে পড়া, কিন্তু যেটা আমি বলবো যে রাত জেগে পড়ে নিজের শরীরটাকে খারাপ করে কোনো লাভ নেই। তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, হয়তো রাত 11টা পর্যন্ত পড়লে, রাত 11টা পর্যন্ত পড়ো, সকালবেলা তাড়াতাড়ি উঠে যাও, 4টে, 4:30, 5টা, 4টেতে উঠে যাও। 4টেতে ওঠার পর যদি তুমি পড়া শুরু করে দাও, দেখবে ওই টাইমে যে পড়াটা হয় দারুণ মনে থাকে। কারণ আমরা বেশিরভাগ মেনলি আমি ফলো করেছি ওই ভোরের দিকে উঠে পড়াটা, একদম ছোট থেকে আমরা যখন আমাদের স্কুলে কোনো পরীক্ষা হতো, যখন আমি একদম 2-3 পড়তাম, তখন কিন্তু আমরা এটা ফলো করতাম, এবং এখনো মাঝে মাঝে করি, হ্যাঁ, যে কোনো মানে এক্সাম থাকলেই আমি কি করি, ভোরে উঠে পড়াশোনা করি, ওই রাত জেগে পড়ি না কখনোই। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর চাপ নিও। পরীক্ষাটাকে আমি কি বললাম যে চাপ নিলে হবে না, কারণ যখনই আমরা কোনো পরীক্ষার জন্য পড়ার আগে সেই পরীক্ষাটাকে আগে পড়ো, তাহলে দেখবে তোমার কাছে সেই পরীক্ষা ইজি হয়ে যাবে। তুমি মাধ্যমিক 2027 দিচ্ছ, তো কোশ্চেন প্যাটার্নকে ফলো করো, চ্যাপ্টার ফলো করো, দেখবে তোমার কাছে মাধ্যমিক কিছুই না। চাপ নেব না, আমরা পরীক্ষাকে চাপ দেবো, পরীক্ষা আমাদেরকে কখনো চাপ দিতে পারবে না। বুঝতে পারলে? আমরা পরীক্ষাকেই চাপ দেবো, পরীক্ষা যখনই আমাকে চাপ দিতে আসবে একদম চাপটা মেরে বসে দেবো, এই চপ চপ, আমি তোর থেকে বেশি বড়, ঠিক আছে? আমরা চাপ নেব না। তারপর হচ্ছে কি, প্রথমে পরীক্ষাটাকে সিরিয়াসলি না নেওয়া। প্রথম দিকে যখন তুমি ক্লাস 9-এ উঠেছো বা 10-এ উঠেছো, তখন তোমরা কিন্তু কখনোই 9-10-কে সিরিয়াসলি নাওনি। এখন যখন পরীক্ষার টাইম ধীরে ধীরে আগাচ্ছে, তখন মনে হচ্ছে না, আমি এখন 9-এ পড়ছি, আমি এখন 10-এ পড়ছি, আমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো প্রথম দিকে সিরিয়াসলি না নিয়ে এখন তোমরা চাপ নিচ্ছ, তাই এখনো সময় কিছু হয়নি, অনেক সময় আছে, চাপ না নিয়ে ধীরে সুস্থে পড়াশোনা করো। নেক্সট যেটা হয়, পরীক্ষার হলে গিয়েও আমরা ভয় পাই, চাপ থাকে, কেমন প্রশ্ন আসবে, যেগুলো পড়েছি তার মধ্যে আসবে কি না। তো ওই সময় আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, কারণ দেখো তুমি যতটুকু পারতে তুমি পড়েছো, তো চেষ্টা করেছো, তো বাস এখন কুল হয়ে থাকবে, একদম ঠান্ডা মাথা, যে যা আসবে আমি পারবো, অল ইজ ওয়েল, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা আমরা করি, আমরা সব প্রশ্নকে প্রথমে অ্যাটেন্ড করতে চলে যাই। একটা প্রশ্ন যেটা আমি পাচ্ছি না সেটা নিয়ে বসে আছি, তো এটা কি হবে, কি ছিল কি ছিল এটা, তো ওই যে তুমি পাচ্ছ না, ওটাতে তুমি অনেক টাইম তুমি লস করে দাও। তো আমাদের ফার্স্ট কি করতে হবে, যেগুলো আমি পাচ্ছি, পরীক্ষা যখন তুমি, যেটা আমি করি, দেখো পরীক্ষায় প্রশ্ন পেয়ে গেলে তো তোমাকে তো কিছুক্ষণ টাইম দেয় যে প্রশ্ন দেখার জন্য, ওই সময় তুমি কি করবে, তুমি গোল দাগ দিয়ে দেবে যে হ্যাঁ আমি এটা পারবো, আরে এটা তো আমি পারবো, এটাও পারবো না, এইটা মনে হচ্ছে পারবো না, এটা কি ছিল, তাহলে এটা বাদ দিলাম, এটা পারবো, এটা পারবো, এটা পারবো। তো যেগুলো পারবে সেগুলোকে আগে গোল গোল দাগ করে নাও, বুঝতে পারলে? সেগুলোকে আগে আমরা করে নেব। নেক্সট যখন যেগুলো পারছি না সেগুলোকে নিয়ে ভাববো, তাহলে আমাদের সময়টা অনেকটা বাঁচবে। আর তুমি যদি ওই একটা কোশ্চেন যেটা পারছো না সেই প্রশ্ন নিয়ে যদি বসে থাকো, তো তোমার একদম সময় চলে যাবে, কখন তুমি বুঝতে পারবে। আর ইতিহাস পরীক্ষার দিন, ভূগোল পরীক্ষার দিন এগুলো করলেই হবে না, কারণ ইতিহাস পরীক্ষার দিন একদম টাইটে সময়, একদম পুরো একদম কাঁটায় কাঁটায় সময় শেষ হয়ে যায়। আমরা এতটা ফাস্ট লিখেছি, আমি ক্লাস 10 যখন পড়তাম, ইতিহাস লিখতে পরীক্ষার দিনে আমার হাত ব্যথা হয়ে যেত লিখতে লিখতে, কারণ টাইম খুব কম, প্রচন্ড স্পিডে লিখতে হবে। তাহলে বুঝতে পারলে যে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, জানা প্রশ্নকে অ্যাটেন্ড করতে হবে, আর কঠিন প্রশ্ন আমরা পরে অ্যাটেন্ড করব অনেক সময় পরীক্ষা হলে। তো আমাদের টাইমটাকে লস করলে হবে না, বুঝতে পারলে? আর মেনলি ইতিহাস পরীক্ষার দিন একটু ফাস্ট লিখবে, আর হাতে লেখার চেষ্টা করবে একটু ভালো করে। ব্যাস এতটুকুই বলার ছিল। আর বারবার বলছি, পরীক্ষা হলে ঠান্ডা মাথায় রেখে পরীক্ষা দেবে, আর কোন পরীক্ষা দেওয়ার আগে সেই পরীক্ষাটাকে পড়ো, পরীক্ষার জন্য পড়ার আগে সেই পরীক্ষাটাকে আমাদেরকে পড়তে হবে। ক্লিয়ার? দেখা হচ্ছে আবার পরের লেকচারে, পরের কোনো ক্লাসে, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিও ভালো লাগছে তো লাইক করো,
কমেন্টে জানাও যে তোমাদের কার কার সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য খুব ভয় লাগছে, আর আমাদের ভিডিওগুলো তোমাদের যারা বাকি বন্ধুগুলো আছে যাদের পরীক্ষার জন্য ভয় লাগছে তাদেরকে শেয়ার করে দাও, যাতে তাদের চাপটা একটু কম হয়। ঠিক আছে, তো আমি তোমাদের সায়ন দাদা, দেখা হচ্ছে এবার পরের ক্লাস।